ভোপাল কথা শুনলেই 1984 সালে ওখানে একটা খুব বড় দুর্ঘটনা হয়েছিল। কেউ বলছে 12,000, কেউ বলছে 13, কেউ বলছে 14-15,000 লোক মারা গেল। এখনো সেই রকমই আছে ওই জায়গাটা, খুব বেশি তাকে কিছু ইয়ে করা হয়নি, পরিষ্কার করা হয়নি। আর ইদানিং একটা ওয়েব সিরিজ এসেছিল, 4টে এপিসোড শুধু, দ্য রেলওয়ে ম্যান বলে, মানে ওখানে দেখাচ্ছে, দেখেছো কি করে রেলের যারা কর্মী ছিলেন তারা সাহায্য করেছে। তো ওখানে যখন গেছিলাম, একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন, একটি সংস্থা ডেকেছিল। ওই সংস্থা বিষয় ছিল স্বামীজির চিন্তাতে বা স্বামীজির দৃষ্টিভঙ্গিতে বিকশিত ভারত, এটা নিয়ে ওখানকার গভর্নর এসেছিলেন, আরো অনেক বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন। আর ওখানে একজন এয়ার মার্শাল উনি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের হেডও ছিলেন। তো ওনার নাম অজিত ভোসলে। তো উনি যেহেতু এয়ার মার্শাল মানে এয়ারফোর্সের অফিসার ছিলেন, তো আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, তো ওই জন্য আমি ওনার সঙ্গে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই এমন কথা হচ্ছে যেন আমিও এয়ারফোর্সে কাজ করতাম, এরকম করে। তো সবাই দেখছে শুধু কি হচ্ছে ব্যাপারটা। তো প্রথম দিনে তো অনুষ্ঠান ছিল না, পরের দিনে ছিল। প্রথম দিনে চা খেতে খেতে কিছু গল্প হচ্ছে। তো উনি ওনার নাতনির একটি গল্প বলবেন, ঘটনা। আমি সেটা মনে করলাম এখানে বলবো। কাকে খুঁজছেন? ঠান্ডা আর মাথা গরম থাকলে কি আর ঠান্ডা হবে? এটা করে দিন ঠান্ডা, এখানে বসুন না, এত ব্যস্ত। তো এয়ার মার্শাল নাম কি ছিল? ওইটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসবে। অজিত ভোসলে, ঠিক আছে। তো ওনার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। সন্ধ্যার সময়, এরকমই সময় প্রায়, আর চা খাচ্ছি। এরকম সময় তো চা খাওয়ার সময় নেই। যাই হোক, আটকে গেছি তো ওখানে, এখন ওরা যা বলবে তাই হবে, কেন গাড়িটা ওরা দেবে। তো গাড়ি আমার কাছে নেই, আর ওখানে উবেরও নেই, না উবের আছে কিন্তু এরা বলেছে গাড়ি দেবে। এবার আমি উবের করে চলে গেলে তো মন খারাপ হবে। তো যেমন বলরাম বসুর বাড়িতে একবার ঠাকুর গিয়ে বলছেন, এই এত করলে কি করে গাড়ি ভাড়া কে দেবে? তো বলরাম বসুর আবার সে খাওয়া হবে কবে হবে, এরকম অবস্থা, ঠিক আছে। তো এরকম আমিও আটকে পড়লাম। তো বলে চা খেয়ে নিন, ঠিক আছে। ওখানে চা খেলাম। তখন এই ভদ্রলোক ওনার নাতনির কথা বললেন। ঘটনা হলো এটাই, ও স্কুল থেকে পেয়েছে প্রজাপতি, আছে না প্রজাপতি, বাটারফ্লাই, ওর জীবনটা কিরকম থাকে, লাইফ সাইকেল অফ এ বাটারফ্লাই। তো সেটা কিরকম থাকে, একটা ডিম থাকে, তারপরে ওটা দিকে পোকা হয়, তাই না? তারপরে একটা ককুন হয়, তারপরে ওটা দিকে মানে ককুন মানে ওকে নিজে একটা এর মধ্যে, গন্ডির মধ্যে আটকে যায়। তারপরে ওটা থেকে ও বেরোয়, তারপরে প্রজাপতি। তো ওকে একটা ছবি দেওয়া হয়েছে ওই নাতনিকে, আর ওনার ছেলে মানে যার মেয়ে ওইটা, ওর একটু কিছু কাজ আছে। তো বললো, এনাকে বললো যে আপনি একটু দেখে নিন। ঠিক আছে। তো নাতনিকে যে ছবি দেওয়া হলো, ওইটাতে ওই পোকার রংটা একটু হলুদ রং হয়, তো সেটা দেওয়া হলো। নাতনি কে উনি দিলেন, এখানে তোমাকে কালার করতে হবে, মানে ছবি আছে ওটাতে রং ভরতে হবে। তো সে কি করলো, সে আগে তাকে শুধু মানে তার বাবা যাওয়ার আগে তাকে হলুদ রং আর সাদা রং দিয়ে চলে গেছে। তো এই কি করলো, বললো যে দাদু আমি কি আর একটু রং নিয়ে নেবো? বলে ঠিক আছে নিয়ে নাও। তো ও গিয়ে লাল, সবুজ, এরকম অনেক রং নিয়ে নিল। তো উনি দেখছেন কি হচ্ছে, ইনারও খুব কৌতূহল যে কি করবে মেয়েটি। তারপরে দেখছেন মেয়েটি ওই পোকাকে যত রাজ্যের রং করে দিয়েছে।
ঠিক আছে, যত রকম রং আছে সব লাগিয়ে দিয়েছে। এবারে এসে দাদুকে দেখো, দাদু কেমন হয়েছে? বাবা ভালো হয়েছে। তো দাদু অনেককে এখনো পড়ান, আগেও পড়াতেন, মানে এয়ারফোর্স অন্য ম্যানেজমেন্ট এরকম। তো দাদু সবসময় চান যে যারা যেমন চিন্তা করছেন তাদেরকে একটু প্রোৎসাহন দেব। তো আমি বললাম বাহ খুব ভালো আছে। তারপরে বাবা এলো, বাবা এসে বলছে এই কি করেছো তুমি, এটা কখনো পোকা এরকম পায়? তো বলেছে না আমি দাদুকে দেখিয়েছি, দাদু এটা মেনে নিয়েছে, ওটা ঠিক আছে। তো বাবা ও বাবা আমি তোমাকে বলে গেলাম আর তুমি উল্টোই করে দিলে। তো বলে না তুমি ওকে বকো, তুমি ওকে বকবে না, আমি ওটা বলেছি ঠিক, তুমি আগে শোনো না ও কি বলতে চাইছে, ওকে জিজ্ঞেস করো কেন এত রং করলো। তুমি তো বলে গেলে যে সাদা আর হলুদ থাকবে, আসলে এরকম থাকে, হলুদ থাকে মাঝে মধ্যে একটু সাদা স্ট্রাইপের মতন থাকে। তো ঠিক আছে, ওকে ও দাদুই জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো তুমি এইসব রং কেন ওখানে করলে, তোমাকে তো বলা হলো শুধু হলুদ আর সাদা রং দিতে। তো বলছে ঠিক আপনারা তাই বললেন, আমিও ভেবে দেখলাম আমি করব, কিন্তু তারপরে আমার মাথায় এলো আচ্ছা এই পোকা দিয়েই তো ওই প্রজাপতি হচ্ছে, প্রজাপতিতে তো প্রচুর রং, তো ওইটাতে যদি রং হতে হয় তাহলে নিশ্চয়ই পোকাতেও রং থাকবে, না হলে কি করে ওখানে হবে? কথা ঠিক। তো এটা বলতেই ওই বাবা নাকি মানে দাদুর ছেলে, সে নাকি ওকে একদম জড়িয়ে ধরলো, বলে কত দারুণ চিন্তা করছে। তো ক্লাস 2 তে মানে ক্লাস 1 এ মনে পড়ে। তো আমি এটা কেন বললাম, এই যে এখানে বললেন না, কি বললেন, অভিভাবক, খুব বড্ড বেশি টাইটেল না, ওয়ান ওয়ার্ড থাকবে বিষয়, এটা পুরো এসে কোশ্চেন করে দিয়েছে। আর কি আরেকবার বলুন, পড়তে হবে না কি, অভিভাবক ও সন্তান পরস্পর পরস্পরের প্রতি ভূমিকা কি হওয়া উচিত, ওটা আবার আপনি লাগাবেন না, লাগাই এটা পিএইচডি টাইটেল হয়ে গেছে রে বাবা এটা। হ্যাঁ আমি তোমাকে বললাম না কি অ্যাডিকশন লাইক বিহেভিয়ার ইন চিলড্রেন ইন আ মেট্রোপলিটন এরিয়া, এ সার্ভে। পিএইচডি করার কোনো ইচ্ছা নেই আমার, যাই হোক। তো ওটাই অভিভাবক ও সন্তান পরস্পর পরস্পরের প্রতি ভূমিকা। তো এইটাই প্রথমে এই আমি যেটা বলছিলাম, দু ধরনের মানুষ আছে, তাদের কাছে আমি একটু আলাদা ইনস্ট্রাকশন দিয়ে গেছি, হলো ইনস্ট্রাকশন একটু আমি বল, থ্যাংক ইউ। তুমি কি দিদিমণি হবে নাকি? এটা চশমা লাগিয়ে চশমিশ দিয়ে দাও, চশমা লাগো লাগো দাও না দেখি কিরকম। হ্যাঁ দিদিমণিরও বেশি, লাগো লাগো লাগো, মারাচ্ছে রে ভাই। আমি বলি একটু, থ্যাংক ইউ। তো আমি বলছিলাম যে একজন হচ্ছে একটা বর্গ বা গ্রুপ হচ্ছে শিক্ষক বৃন্দ, আর তারপরে হচ্ছে অভিভাবক বৃন্দ। এদের দিয়ে আমি নাজেহাল হয়ে গেছি। নাজেহাল জানো, হাল कैसा है जनाब का बहुत बुरा है। তো কোন শিক্ষক মাস্টারমশাই বা দিদিমণি মানতে চায় না যে তারা ভুল করছেন বা তারা আরো ভালো পড়াতে পারে। কোনো মা বা বাবা মানতে চাইছেন না যে তারা আরো ভালো হতে পারে। যত দোষ নন্দঘোষ, এখানে যত দোষ বাচ্চাদের, বাচ্চারা দিশেহারা হয়ে যাচ্ছে, তাদের কোনো কাণ্ডজ্ঞান থাকছে না, কোনো বড়দের প্রতি সম্মান থাকছে না, এই থাকছে না, অমুক থাকছে না, ঘোড়ার ডিম থাকছে না, সব থাকছে না। আমি একটা বলবো, আমি এলকেজি বা নার্সারি থেকে পোস্ট ডক্টরাল অর্থাৎ পিএইচডি করার পরে যে পড়াশোনা করে এদেরকে আমি গত 30 বছর ধরে পড়িয়ে আসছি। আমার খুব পড়াতে ইচ্ছে নেই, কিন্তু এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আজ অবধি আর এমন এমন জায়গায় পড়িয়েছি একদম যাকে বলে একদম বামপন্থী
আর সন্ন্যাসী বেশি পড়িয়েছি কলকাতায়, খুব খাস কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটি। আজ অব্দি একটি ছাত্র বা ছাত্রা আমাকে কিছুই উল্টোপাল্টা কথা বলেনি, আমার অসম্মান করেনি, আমি যা বলছি সেটা শোনেননি, এরকম হয়নি আজ। তো আমি ভাবি তাহলে হয়তো আমি খুব জিনিয়াস, যেটা আমি নই, আমি এটা জানি। তাহলে এরা সব কিছুই করছে না, তাই তো হবে। তো আমার মনে হয় এই সন্তান পরস্পরের প্রতি ভূমিকা, আগে এটা মুখস্থ করতে হবে টাইটেলটা, পরস্পর প্রতি ভূমিকা। তো এইটা আগে জানবার আগে যারা বড়, যারা শিক্ষক বা যারা অভিভাবক, তাদের বুঝতে হবে যে আমাদের ছেলে বা মেয়ে তাদেরও একটা মগজ আছে। মগজ, মগজ, ব্রেইন। কিছুদিন আগে আমাদের স্কুলে আমি সত্যিকারই ব্রেইনটা নিয়ে গেছিলাম। আমার ব্রেইন না, কেউ মরে গেছিল তার ব্রেইন। মেডিকেল কলেজ থেকে একটা বালতিতে করে, প্লাস্টিক বালতিতে ফর্মালডিহাইড দিয়ে, আর ওই ব্রেইনটা দেখলাম বাচ্চাকে। আমার নিউরোলজি খুব ভালো লাগে। ব্রেইন ধরেছেন ব্রেইনটা কখনো? কি দারুণ ব্রেইন, মানে দেখতে একদম নিরীহ মতো, সব কাণ্ড কারখানা ওখানেই হচ্ছে। তো বাচ্চারা যারা, তাদের বুদ্ধি আছে, তারাও চিন্তা করতে পারে, তারাও ভাবতে পারেন, তাদেরও ভালোবাসা আছে। এটা আপনারা যারা এখানে বড়, আপনারা স্বীকার করেন কি? মুখে ওরকম দেখছেন, দেখছে কতক্ষণ বলবে বেটা, ধরতে পেরেছি না? কি আপনার নাম কি? মানে যার চোখটা মিনের মতো। তো কত সন্তান আছে? কজন? দুজন। দুটো মানে কি? এটা কি লিঙ্গটাই পাল্টে দিচ্ছে। কে মানে ছেলে মেয়ে? ভালো। তো ভালো বাংলাতে বলে ছেলে একজন, মেয়ে একজন। তো আপনি কি বিশ্বাস করেন যে তারা আপনার চেয়ে বেশি ভালো ভাবতে পারেন? করেন না। ওইটা যদি করতেন তাহলে তো বাড়িতে এই ছেলে মেয়ে আছে এখানে? কেন আসেনি? জব করে না, জব করে, জব বাইরে কেন? আর মেয়ে? তো যাই হোক, তো এটা বিশ্বাস করতে হবে যে আমার চেয়ে বেশি ভালো ভাবতে পারে। কেননা এই কি বলে এটাকে, ক্রমবিকাশ, এভলিউশন। মানে আমরা ছিলাম আগে বান্দর, তাই তো? বান্দর ছিলেন, মানুষ বান্দর ছিল, ওখান থেকে এখন এটা হয়েছে। তো এরকম আমাদের যারা সন্তান, তাদেরও তো উন্নয়ন হচ্ছে। এত প্রজন্ম ধরে মানুষ, তার মানে যে এখন মানুষ, এখন যে মানুষ, সে ধরুন 50 বছর আগের মানুষের থেকে তার মগজ অনেক বিকশিত হবে। তো তা যদি হয়, তাহলে এরা যারা ছোটরা বসে আছে, এই তুমি একটু কথা বন্ধ করো তো, কে কথা বলছে? চুপ, তো চুপ, কথা শোনো। তো তারা যদি 50 বছরের আগে যারা জন্মেছেন, তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি আছে এখন যারা জন্মেছেন, তাই না? মানে 2020-তে জন্মেছে, এরকম আছে কেউ এখানে 2020-তে জন্মেছে? 4 বছর বয়স এখানে নেই কেউ ফুটকির মধ্যে? হ্যাঁ, ওই তো ওর বয়স কত? হ্যাঁ, তো 2021-এ জন্মেছে। তোমার নাম কি? তার নাম আছে অনামিকা। শ্রীজা। বাবা, এটা বাঙালিদের কোনো নাম দেয় নাকি শ্রীজা? এটা তো খুব একটা মালয়ালম নাম মনে হচ্ছে শুনে। তো এইটাকে আগে আপনারা ভাবতে পারেন কি? এটাকে আপনারা স্বীকার করতে পারেন কি
যে আমার ছেলে বা মেয়ে আমার চেয়ে বেশি চিন্তা করতে পারে, ও আমার চেয়ে বেশি ভালো ভাবতে পারে, আমার চেয়ে বেশি আচ্ছা 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 আচ্ছা, তো আমার চেয়ে বেশি আমার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, এটা কি ঠিক আছে? তো এটা কি আপনারা ভাবতে পারেন? সত্যি সত্যি কথা বলবেন, এমনি বানিয়ে বলবেন না, কি তুমি কি ভাবতে পারো এরকম? তোমার চেয়ে বেশি অর্জমা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, সেরকম না, সত্যি কি ভাবছো? তোমার চেয়ে বেশি অনেক বুদ্ধি ওর আছে, তা ভাবো। তো এরকম সবাই আপনারা এটা আগে ভাববেন। আর বাড়িতে কিছু কিছু দায়িত্বের কাজের জন্য বা দায়িত্বের কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা ছোটদেরকে দেবেন দায়িত্ব, যে ঠিক আছে এটা কিরকম করতে হবে তুমি ঠিক করো। ছোটদের মানে একদম ওই সৃজার মতন না, একটু বয়স হয়ে গেলে 7-8 বছর হয়ে গেল, অল্প অল্প কাজ দিতে পারে। তো ঠিক আছে আজকে পুজো হবে বাড়িতে, বা আজকে কেউ আসবে বাড়িতে, তো আজকে কি রান্না হবে তুমি ঠিক করো। রান্না হয়তো সে করবে না, কি হলো, রান্না হয়তো সে করবে না, কিন্তু ঠিক করো কি রান্না হবে, মেনু কি হবে। ঠিক আছে আমি দেখছি কি মেনু হবে সেটা ঠিক করতে পারো। এরকম এখানে কে কে করে বাড়িতে কিছু বিশেষ দিন হলে বাচ্চারা বলবে কি রান্না হবে, কে করে বলুন? কেউ করেন? এইটুকু আপনারা বিশ্বাস করতে পারেন না, করছেন না। আপনাদের ধারণা সবকিছু ছেলে বা মেয়েদের বলে দিতে হবে। তো এই যে পরস্পর বললেন না, পরস্পরের মধ্যে অভিভাবকের সন্তানের প্রতি ভূমিকা এটা হবে যে আগে মানুষ হিসাবে তো তাদেরকে স্বীকার করুন, সে একজন মানুষ, তুমি বেশি জানো না আমি বেশি জানি, এরকম কথা বললে তো অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা আরো বেশি জানে, ঘটনা। আমি আমি আমার কথাই বলি, আমি যখন ক্লাস ধরুন মাধ্যমিকে পড়তাম, অনেক জিনিসে আমি আমার বাবা মার চেয়ে বেশি, আমার বাবা অনেক পড়াশোনা ছিল তার, কিন্তু তার চেয়ে বেশি আমি জানতাম। এটা ঘটলো মাধ্যমিক পড়াকাল, 8 ক্লাস পড়াকাল, কিন্তু অনেক কিছু উনি বেশি জানতেন, এটাও ঘটনা। অনেক কিছু জানতেন, অবশ্যই তো ওনার অভিজ্ঞতা ছিল, অনেক কিছু জানতেন, ওনার পড়াশোনা ছিল, জানতেন, কিন্তু অনেক এমনও জিনিস ছিল যেটা আমি অনেক বেশি জানতাম। তো তখন আমার এখন 50 বছর বয়স হল, তো তখন এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের দিনে চিন্তা করুন আপনারা কি ছোটদের ওরকম নিতে পারেন? আমার অভিজ্ঞতা বলছে, আমি যা দেখছি বলছে পারেন না। শুধু বলেন যে হ্যাঁ তুমি পারবে না, তুমি কি জানো, বা ও যদি নিজে কিছু করতে চায় আপনারা সাহায্য করতে যাবেন, এটাকে আগে বন্ধ করতে হবে। ওই জন্য ওই ঘটনাটা আমি বললাম। আপনারা ভাবছেন যে ছেলে বা মেয়ে যা করছে সেটা আপনার সন্তান যে করছে ভুল, সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে ভুল হতে পারে, কিন্তু ও কেন করছে সেটা কি জিজ্ঞেস করেছেন আপনি? তোমরা তো জিজ্ঞেস করা না, আমি বলেছি এটা করতে হবে, এটা যদি না করি তাহলে যে ঘটনাতে যেমন ওই বাবা ওকে বকছিল, ওটা তো দাদু মাঝখানে এলেন, নাহলে তো বকে দিত বাবা, তাই না? কেন তুমি এরকম করলে সেটা তো জিজ্ঞেস করা উচিত। আমাদের আশ্রমে একটা কুকুর আছে, জার্মান শেফার্ড, সেও অনেক কিছু করে, সে নিশ্চয়ই মানুষের মতন, তার বুদ্ধি নেই, কিন্তু তারও একটা বিবেচনা আছে, সে খুব ভেবে চিন্তেই করে। কিন্তু এখন আমার কি করণীয়? ওকে তো আমি বাংলাতে, মালায়ালামে, হিন্দিতে বলে তো বুঝতে পারবো না, ওকে ভালো করে দেখবো, লক্ষ্য করব কেন ও এরকম করলো, তখন বুঝবো যে না এটা তো এর পিছনে এরকম আছে। তো সবাই কিছু একটা যুক্তি দিয়ে কাজ করে। আপনারা আপনাদেরই সন্তানকে সেরকম স্বীকার করতে পারছেন কি না। আর আমার মনে হয় আজকের দিনে
4 বছরের বেশি বা 5 বছরের বেশি যে কোনো ছেলে মেয়ে যুক্তি সহকারে কাজ করে, হয়তো তার যুক্তিটা ভুল হতে পারে, হতেই পারে, ছোট বাচ্চা তো, কিন্তু ওকে আগে জিজ্ঞেস করুন কেন তুমি এরকম করলে। আপনারা কজন জিজ্ঞেস করেন? মানে আপনারা ছিলেন না বা একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন, আপনার সন্তান কিছু একটা এমন করে বসলো যেটা আপনার পছন্দ হলো না, ওকে বোকার আগে বা ওকে মারবার আগে কজন আপনারা জিজ্ঞেস করেন আচ্ছা এটা কেন করলে? সত্যি কথা বলুন, কেন জিজ্ঞেস করেন? সত্যি না ওয়ার্ড পেতে চাও? কি কত সন্তান? কে? হ্যাঁ, ওম কোথায়? তুমি বাবা জিজ্ঞেস করেন তোমাকে যে তুমি কেন এরকম করলে বলে? করে? সত্যি করে? সত্যি? আচ্ছা, বেঁচে গেল। তোমার নাম কি? তো তুমি কি বলো, যেটা ঘটনা বল। বাবা মারে তোমাকে? মারে না? মা মারে? মা আছে এখানে? মা আছে? আচ্ছা, কেন? কি নাম তোমার? পূজা। কেন ওম কে মারছো? পূজা কেন? তো ও যে বলছে, ও কি সত্যি বলছে? কিছু ভুল করলে জিজ্ঞেস করে, তুমি করো না, এটা বুঝতে পেরেছি। মারছো যখন করো না, সিচুয়েশন আগে ওকে জিজ্ঞেস করো কেন তুমি এরকম করলে। যেমন আমি বলছি, বালিশ আছে তো, বালিশ, এবারে বালিশকে ধরুন একটা ছেলে বা, এটা অনেক সময় আমরা সিনেমা টিনেমাতে দেখি, সত্যি ঘটে কিনা জানি না, যে বালিশ থেকে ওই তুলো থাকে তো, বালিশে থাকে না, এখন অবশ্য ওই ফাইবার টাইবারের জিনিসও আছে তো, আছে না, তো ওই বালিশ থেকে ওই তুলো টুলো বার করে একদম তুলো ধুনো করে দিলে কি বলে, ওইটা ওই অর্থে বলে না, তো যাই হোক ওরকম করে সব খুলে দিল আর বসে আছে। তো পূজা তুমি কি করবে? গিয়ে একদম হ্যাঁ ঝান্সি কি রানী ওই বাচ্চার উপর। তো ওকে জিজ্ঞেস করো কেন করলে। তো আমি হলে বলতাম যে এনে বালিশে না কিছু একটা ভিতরে ছিল বলে মনে হচ্ছিল, যেন খুলে দেখলাম কি আছে, দেখা যাচ্ছে কিছু নেই। অ্যাকচুয়ালি সত্যি তুমি যদি জিজ্ঞেস করো বাচ্চারা এরকমই বলবে। অনেক সময় হয় না বালিশে একটা জায়গায় খুব, হ্যাঁ না ও করেনি, কিন্তু আমি বলছি অনেক সময় হয় না বালিশে একটা জায়গায় শক্ত আছে, হ্যাঁ, তো ওটা একটু খুলে দেখে নিলাম, তাতে কি মহাভারত শুদ্ধ হলো। তো এইটা আগে আগে আমার মনে হয় এইটা করুন না। আমরা তো বলি না কারণ বাবা মা ঝগড়া করছে, কখনো বাচ্চাকে বলি কারণ, কখনো বলি বাচ্চাকে সরি যে একটু ক্ষমা করো আমরা ঝগড়া করলাম, জানি তুমি তোমার ভালো লাগেনি। কেউ বলেছে এখানে? সত্যি কথা বলবে, গোপালের মতন না, কেন আমার সত্যি কথা বলেছে? হ্যাঁ, কেউ বলেছে এরকম? কিরে তোমার বাবা মা আর কোনোদিন বলেছে যে ঝগড়া করেছি এজন্য ক্ষমা করবে? বলেছে কেউ? কি তো ঝগড়া হয় না? একটু অল্প লিটল স্মল হয় না? ওইটাই ঝগড়া। তো বাবা এ আবার সাইকোলজিস্ট, ও আবার ওটাকে স্কেল, নো দিস ইজ নট জাস্ট, দিস ইজ অনলি কথা কাছে কাছে। তো এই মানে মনোমালিন্য, কথা কাটাকাটি, মতভেদ হলে কখনো বলেছেন আপনি যে দেখো অর্জমা ক্ষমা করো আমাদের একটু ভুল হয়েছে? না ওই রকম লেভেলে যাই। ওটা তো আপনি ঠিক করবেন না ও করবে ঠিক? ওই ঠিক করবে, ও দেখুক বলুক, মানে দেখুক বলুক না, মানে ও খুঁজে খুঁজেও পাবে না। আপনি কি হুমকি দিচ্ছেন? হুমকি না, এটা আমার আত্মবিশ্বাস। তো না এটা আমরা করি কি করি না? তবে মানে যেটা বলে দিই, কোনো সময় হয়তো আমি বলেছি এটা, পরে আমি বলে দিই না এইটা আমরা ঠিক ছিলাম না, এটা ঠিক, সেটা ঠিক আছে, আপনাকে আমি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেবো না, গোপালকেও দেবো।
কিন্তু বলছি আমরা কজন এটা করি বা ভাবি এটা করতে হবে। আমাদের বাড়িতে সন্তান আছে, আমরা কজন ওকে একজন মানুষ হিসাবে দেখি? প্রশ্নের উত্তরটা হলো দেখি না। এটাই সোজা অর্থ। আপনার বিজনেস ডিসিশনে আপনি কতবার অর্জমাকে জিজ্ঞেস করেছেন? ঠিক আছে, মানে আর কজন করেছেন? কজন করেছেন? আপনার ব্যবসার ব্যাপারে সন্তানের মতামত নিয়েছেন কজন? সবসময় নিচ্ছেন না? বলছি যখন ছোট তো এটাই বেশিরভাগ তো নেয় না, এটাই হচ্ছে সমস্যা। তো ওই পরস্পর প্রতি ভূমিকা আমার মনে হয় বাচ্চারা করবে। তারা কি করবে? এমনিতে তো তারা আপনাদের ভয় পায়, এমনিতে তো আপনাদের মেনেই চলে। আপনারা উল্টো পাল্টা করলেন ওটাও মেনে চলবে। আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগে বলছিলাম, বাড়িতে যা পরিস্থিতি পরিবেশ থাকে সেটার প্রভাব সন্তানের মধ্যে পড়ে, চাইলেও পড়ে না চাইলেও পড়ে। সন্তান হয়তো বাবা মার সঙ্গে ঝগড়া করছে বা কথা মানছে না, কিন্তু তার মনে মনে কিন্তু ওই বাড়ির যে পরিবেশ তার প্রভাব, তার ছাপ ওর উপরে পড়ছে, অন্যথা হতেই পারে না। তো ওই জন্য ওরা তো ভয়, তারপরে একটা হচ্ছে ভয়, তারপরে তাদের তো আর কোনো পথ নেই। তো তারা তো বাধ্য আপনার কথা শুনতে, কেন আপনারাই খাওয়ান পড়ান সবকিছু, তারা আর কোথায় যাবে? এজন্য আপনারা কি তাদের কথা শোনেন বা তাদের আপনার ভুল হলে ক্ষমা চান? তো আমার মনে হয় পরস্পর ভূমিকাতে সন্তানের ভূমিকা তারা ঠিকই করছে। কারণ আপনারা চাইছেন যে একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন তারা একদম মানে পারফেক্ট হয়ে যাবে। আর মেশিনও ভুল করে, মেশিনও ভুল করে, তো মানুষ ভুল করবে না? আপনি যেটা বলছিলেন আমি খুব একটা আমার ভালো লাগেনি এই কথাটা, যে আপনি বললেন না যে কখনো ছোটদের কথা বললে ওরা বলে না আমার দ্বারা এটা হয়ে গেল, যে ভুল হয়েছে। ঠিক আছে, ও ভয়ে থাকবে কেন? ভুল করবে। স্বামীজি বলছেন দেওয়াল ভুল করে না, করে? ভুল করে? দেওয়াল মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে দেওয়াল? তো কথাই বলে না, মিথ্যা কথা। কিন্তু অনেক বলিউড গানে আছে দেওয়ালের সঙ্গে কথা বলছে, পুরনো গান, এখনকার গান না। আপনারা জন্মাননি তখনকার গান। কি গান না? दीवारों से अच्छा लगता है। ये गानটা জানেন না কেউ? दीवारों से मिलकर रोना अच्छा लगता है, জানেন না? অর্জমা আমি খুব ওল্ড মডেল হয়ে গেছি। তো আমার কথাটা হচ্ছে দিবার তো কথা বলে না, মিথ্যা কথা বলে না। আর দিবার কখনো চুরি করে না, কিন্তু দিবার সবসময় দিবারই থাকে। স্বামীজি বলছেন একজন মানুষ ভুল করতে পারে, মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলার জন্য উনি বলছেন না সবাইকে মিথ্যা কথা বলতে হবে। চুরি করতে পারে, কিন্তু একজন মানুষ মহাপুরুষ হতে পারে। তো আমাদের আগে অভিভাবক যারা মা বাবা, আপনারা আপনাদের সন্তানকে আগে মানুষ হিসাবে দেখুন, যেটা এখন দেখছেন না, এখন সম্পত্তি হিসাবে দেখছেন। অনেকটা যেমন পুরুষ যারা তাদের স্ত্রীকে যেমন দেখেন। এখন এখানে অনেকে বলবে না না আমরা এরকম না, আবার কোনো সম্মান দিচ্ছি, পুরস্কার দিচ্ছি না। কিন্তু বেশিরভাগ কি অর্জমা ঠিক বলছি তো? বেশিরভাগ অর্জমা কিছু বলবেন, হ্যাঁ না বলবেন কেন? দুটোই বিপদ। হ্যাঁ, পুরুষ মানুষ যারা, বেশিরভাগ পুরুষ মানুষ তাদের স্ত্রীকে কি সম্মান করে? ও কিন্তু চুপচাপ বসে আছে, কিছু বলছে না, ফ্রিজ হয়ে গেছে। কি প্রিয়াঙ্কা করে? তাই তো বলবো, তো করে না। তো জন্য আগে বাচ্চাদের সম্মান করতে শিখুন।
তারপরে আপনারা যেটা বাচ্চাদের কাছ থেকে চাইছেন আগে আপনি করুন না। আপনি বলছেন না বাচ্চাদেরকে পড়তে হবে, তোমার ভবিষ্যৎটা কি হবে, তো ওখানে আমরা ধরেই নিচ্ছি যে আমাদের ভবিষ্যৎটা হয়ে গেল। কত বয়স হলো আপনার? 40 বছর। কত বয়স হলো গোপাল? কি বাড়িয়ে বলছো নাকি কমিয়ে বলছো? এত ভাবছো কেন তাহলে? 36 তো তোমার জীবন শেষ না? মানে জিজ্ঞেস করছো, ভয় পেও না, বলবে স্বামীজি বলে গেলেন এই জন্য হোটেল ধরতে হলো। তো এখনো তো তোমার কত বছর আছে না? এখন ধরো 90 বছর বা 100 বছর আছে বাকি। তো ওই 100 বছরে তুমি কিছু শিখবে না? ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো আমরা ধরেই নিচ্ছি যে আমি কিছু হয়ে গেলাম। কি হয়ে গেলাম ভগবান জানে, কেন ব্যাংক ব্যালেন্স দিয়ে তো বোঝা যাচ্ছে না কিছু হলেন বলে। যাই হোক, তো কিছু হয়ে গেলাম, তো অথচ আমার কিছু শেখানো, তুমি কিছু পড়াশোনা করছো না। তুমি আপনি কি পড়াশোনা করছেন? আপনি যদি যেই কাজ নিয়ে আপনার ব্যবসা বা কিছুই হোক, তাতে কি আরো বেশি জানা যাবে না? কি জানা যাবে না? তাতে আর পড়াশোনা করা যাবে না? আপনি করুন, দেখবেন বাচ্চা বাধ্য হয়ে পড়বে, বাধ্য হয়ে